ঋণ নিয়ে ঋণ না শোধ করতে পারা কোথাও গিয়ে একটা মাথায় টেনশন হয়ে দাঁড়ায়। ট্যাংরার ঘটনার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এই ঋণ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবার আসানসোল, যেখানে বাড়িতে দম্পতির দেহ উদ্ধার, আর তাতেই রহস্য তৈরি হয়েছে। তার কারণ স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, আর তারপর গলাতেও মিলেছে আঘাতের দাগ। একই ঘরে মেঝেতে রয়েছে স্ত্রীর নলিকাটা রক্তাক্ত দেহ। আর ৩ মেয়ে বাবা মাকে ডাকতে গিয়ে এই দৃশ্য দেখে, যেখানে তার বাবা মার দেহ ঝুলছে। আরো বিস্তারিত জানতে চাইবো দীপকের কাছ থেকে। দীপক, কি কারণে এই আত্মহত্যা বলে দাবি করছে পরিবার? ঋণ কি একটা বড় ফ্যাক্টর এখানেও? দেখো, একেবারেই তার পরিবারে যেভাবে দাবি করছে কি একাধিক ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছিল তাই দম্পতির, এবং তারপর টাকা সঠিক সময় না দেওয়াতে পাওনাদাররা তার বাড়িতে নিত্যদিনই আসছিল। সেটা একটা বড় কারণ হতে পারে তার আত্মহত্যা এবং খুনের ঘটনায়। কারণ যেইভাবে আজকে বন্ধ ঘরে দম্পতির রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে, যেই বন্ধ ঘরের মধ্যে মেঝেতে পড়ে রয়েছে স্ত্রী, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, গলার নলি কাটা, এবং স্বামী সেই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার। তো সেই ক্ষেত্রে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে কি স্বামী নিজের স্ত্রীকে প্রথমে গলার নলি কেটে খুন করেছে, তারপর আত্মঘাতী হয়েছে ঋণ থেকেই বাঁচার জন্য। কারণ যেভাবে পাওনাদাররা তার বাড়িতে কয়েকদিন ধরে আসছিল, তার আত্মীয়র বাড়িতে আসছিল, তাতেই পুলিশ মনে করছে কি ঋণের দেনা শোধ না করতেই এই পথ বেছে নিয়েছে এই দম্পতি। বেশ, নানা রকম লোন ছিল ওদের, লোনের জন্য প্রায় ঝগড়া হতোই, লোকের কাছে নানা রকম ধার নিয়ে বসেছিল। যে দেখছি আমার দিদি নিচে পড়ে আছে, আর জামাইবাবু যে ছিল আমার, সে দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে। কারণ মনে হয় দীর্ঘদিন ওদের একটা লোনের ব্যাপার ছিল, ওদের প্রায় অশান্তি, ওদের পারিবারিক ঝামেলা ছিল এটা ওদের নিজেদের মধ্যে। তাদের আর ওদের আশেপাশে যে ভাই দাদা ওদের সাথে কোনো ব্যাপার নেই, ওরা বুঝাইতো, সবাই আমরা বুঝেছি, আমরা বহুত চেষ্টা করেছি বুঝাবার। এটাই মনে মনে যে আত্মঘাতী মানে প্রথমে স্ত্রীকে মেরেছি, তারপরেও নিজে আত্মঘাতী করেছি। আর নজর রাখবো এবার হলদিয়ার দিকে, কারণ সেখানে হলদিয়ার কারখানায় 2 শ্রমিক সংগঠন, তাদের মধ্যে একেবারে সংঘর্ষ। কাদের মধ্যে এই সংঘর্ষ? INTTUC বনাম ভারতীয় মজদুর সংঘের সংঘর্ষ। আগে ছবিটা দেখুন। আর কেন গন্ডগোল হবে? তোমরা তোমাদের মতো চলো না, আমরা আমাদের মতো চলি। আমি যেটা বলতে বাধা দিলে স্যার অন্য জায়গায় করো, ঠিক আছে? এগুলো খুব বাজে করতেছো তোমরা, খুব বাজে করতেছো, খুব বাজে। ঠিক আছে, আর কেন গন্ডগোল হবে? তোমরা তোমাদের মতো চলো না, আমরা আমাদের মতো চলি। আমি যেটা বলতে বাধা দিলে স্যার কোন বাধা দিলে? আমি বলছি পারমিশন কপি আপনি দেখান। এখানে যে করবেন না না, এখানে করবো না। তো কোথায় ভিতরে হয়েছে, এখানে করবো না, আপনাদের জায়গায় আমরা করবো না। এরকম গাজওয়ারি চলবে নাকি? গাজওয়ারি চলবে সারা জীবন নাকি? সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সুজিত, এই সংঘর্ষের সূত্রপাত কোন জায়গা থেকে? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কি অবস্থা? বেসরকারি এক কারখানার গেটের সামনে শ্রমিক সংগঠনের অফিস করতে চেয়েছিল ভারতীয় মজদুর সংঘ, এবং সেখানে তৈরি করা নিয়েই সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় যে বাধা আসে। কারা বাধা দেয়? যেটা মানে মজদুর সংঘ যেটা দাবি করছে বিএমএস, যে তৃণমূল তাদের যে সংগঠন INTTUC তারা বাধা দিচ্ছিলেন। যদিও পুলিশ ঘটনাস্থলে এসে কাগজ দেখতে চায়, এবং তখনই বাগবিতণ্ডা, বচসা এবং রীতিমতো বলা যায় উত্তপ্ত পরিবেশ শিল্পাঞ্চল হলদিয়ায়। এই যে ঘটনা, সেটা হলো শ্রমিক সংগঠনের একটি অফিস ঘর কার্যালয় করতে চেয়েছিল বিএমএস, কিন্তু তা বাধা হয়ে দাঁড়ায়। শেষমেশ পুলিশ প্রশাসন সেটা বাধা দিলে তখনই শুরু হয় রাজনৈতিক চাপানুতর, বাগবিতণ্ডা, এবং একে অপরের বিরুদ্ধে দোষারোপ পাল্টা দোষারোপ করতে থাকে। এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলে পুলিশকে ঘিরেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখায় বিএমএস এর যারা ছিলেন সেই বলা যায় সদস্য এবং নেতারা, এবং সব মিলে একটা অশান্তির ছবি হলদিয়া শিল্পাঞ্চলে। একেবারে এই 2 শ্রমিক সংগঠন তারা কি বলছে শোনাই। 2021-এর পর থেকে তৃণমূলের শক্তি হলদিয়াতে একদম তলানিতে চলে গেছে। প্রতিটি কারখানাতেই বিএমএসের সংগঠন আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হচ্ছে। আজকে তৃণমূল বুঝে গেছে যে ভারতীয় মজদুর সংঘ বিএমএসকে ঠেকানো যাবে না। বন্দরের কাছে আমরা আবেদন করেছি,
আপনারা অবিলম্বে তৃণমূলের পার্টি অফিসও যাতে ওখান থেকে উঠে যায় সেই ব্যবস্থা করুন, নাহলে আমাদেরকেও পার্টি অফিস করতে দিতে হবে। শ্রমিক সংগঠন করতে গেলে তার নির্দিষ্ট কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো মেনে তাকে রেজিস্টার্ড হতে হয়, তার ম্যানেজমেন্টের দ্বারা স্বীকৃত হতে হয়, তবে তারা বৈধ বলে ঘোষণা হয়। এসব কিছুই নেই তাদের, সুতরাং তারা কি করে বলেন? আর আমাদের ওপরে দোষ দেওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ এটা তারা শুধুমাত্র নিজেদের যে অপদার্থতা, ব্যর্থতা এবং সার্বিকভাবে তারা যে হারিয়ে যাচ্ছে সেইটাকে লাইমলাইটে নিয়ে আসার জন্য, তৃণমূলকে মেলাইন করার জন্য এটা করছে। আর এবার একটা অদ্ভুত ছবি আপনাদের দেখাবো, হাওড়ার এই ছবি, শিশু শিক্ষা কেন্দ্র। দেখুন, সেই শিশু শিক্ষা কেন্দ্রে রয়েছে ছাগল বাঁধা। হ্যাঁ, অস্বাস্থ্যকর পরিবেশ, পড়াশোনা চলছে পাশের ঘরে, কিন্তু অন্যদিকে কি দেখা যাচ্ছে? ছাগলের পাল তারা বাঁধা রয়েছে। কিন্তু কেন এরকম একটা পরিবেশ? কেন শিশু শিক্ষা কেন্দ্রের মধ্যে ছাগল বাঁধা রয়েছে? স্বাভাবিকভাবে নিশ্চয়ই এই ছবিটা দেখার পর এই প্রশ্নই আপনাদের মনে ঘোরাফেরা করছে। চলুন বরং জানার চেষ্টা করি যে কেন এরকম অবস্থা তৈরি হয়েছে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের কাছ থেকে জানতে চাইবো, দেবাশিস কি কারণ, কেন এরকম অস্বাস্থ্যকর একটা পরিবেশ? একটা ক্লাসরুম, একটা শিশু শিক্ষা কেন্দ্র, বাচ্চারা পড়াশোনা করে, সেখানে ছাগল বাঁধা, আর শিক্ষক বলছেন তিনি জানেন না। এটা কি আদৌ মেনে নেওয়া যায়? না, একদমই আদৌ মেনে নেওয়া যাওয়া সম্ভব না। তার কারণ আমরা যখন যে ছবি তুলেছিলাম সেই সময় শিক্ষিকা তিনি ক্লাস নিচ্ছিলেন বাচ্চাদের। সেখানে দুটি স্কুল রয়েছে, একটি হচ্ছে 1 থেকে ক্লাস 4 এবং ক্লাস 5 থেকে 8, এই দুটি সেকশন চলে সেখানে শিশু শিক্ষা কেন্দ্র হিসাবে। পুরো সরকারি ব্যবস্থাপনায় এই স্কুল, সেই স্কুলের একটি ঘরে ছাগল বাঁধা রয়েছে, ঠিক তার পাশের ঘরে সেখানে খুদে পড়ুয়াদের পড়াশোনা করানো হচ্ছে এবং সেখানে গ্যাস গন্ধ, এবং তার পাশেই ঠিক রান্না হচ্ছে মিড ডে মিল, এবং সেই শিশুদের সেই মিড ডে মিলের ঘরে গিয়ে তাদেরকে খেতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। এবং এই ঘটনা যখন আমরা পরিষ্কার সামনে তুলে ধরি, প্রশাসনের কাছে যাই, সেখানেই কিন্তু বিডিও নড়ে চড়ে বসেন। জগৎবল্লভপুর ব্লকের যে বিডিও রয়েছেন তিনি ঘটনাস্থলে যান এবং তিনি তদন্ত করে দেখেন, হ্যাঁ সত্যি সেইখানে যে স্কুলের ঘর, সেই স্কুলের ঘরে ছাগল বাঁধা থাকে। এবং এই পুরো বিষয়টা দেখার পরে কিন্তু তড়িঘড়ি সেখান থেকে ছাগল সরিয়ে নিল এই ঘর, তা কিন্তু কার্যত তালা দিয়ে দেন বিডিও। এবং এই যে বিডিও যাওয়ার পর শিক্ষিকা তিনি দাবি করেন যে রাধুনী তার বাড়িতে তার গোয়াল ঘর ভেঙে গেছে, সেই কারণে সে কয়েকদিন ধরে এখানে রেখেছে, এটা লাগাতার থাকে না। কিন্তু যদি কয়েকদিনের জন্য রাখা হয় তাহলে কি কোনো সরকারি স্কুলে ছাগল বেঁধে রাখা যায়? এই প্রশ্নটা উঠছে। তবে পুরো বিষয়টি কিন্তু তদন্ত এবং তদন্তের নির্দেশ দিয়েছে। একেবারে দেবাশিস, সত্যি কি এরকম করা যায়? এই প্রশ্ন তো উঠবেই। একটু দেখাই দর্শকদের শিক্ষিকা কি বলছেন। ক্লাসের মধ্যে ছাগল ইত্যাদি বাঁধা হয় না, তবে বাউন্ডারির আশেপাশে অল টাইমই ছাগল ঘুরতে দেখা যায়। পাড়ার বাসিন্দাদেরই ছাগল। জিজ্ঞেস করলাম, বৌদি এখানে ছাগল বাঁধেন কেন? বললো, আমি ছাগল রাখি দিদি, কিন্তু আমার ঘর ভাঙা হয়েছে, কিছুদিনের মধ্যেই আমার ঘর হয়ে যাবে, সেই পারপাসে আমি দুটো ছাগলকে রাখি। আমাদেরও কষ্ট হয়, গন্ধ লাগে। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। স্কুল পড়াশোনার জায়গা, তার বাইরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবেই তার দায় সেই স্কুলের প্রধান শিক্ষককে নিতে হবে বা শিক্ষিকা যেই হোক নিতে হবে। নিজেও আমি যাব বিষয়টি দেখার জন্য। ওই স্কুলের ভেতরে ঢুকে ছাগল চাষ করছে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও আমি এসআই স্কুলকে বলবো ব্যবস্থা গ্রহণের জন্য। আর এবার শ্যামপুরের একটা ছবি আপনাদের দেখাবো। সেচকাল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে কি হচ্ছে? মাটি ব্যবসা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের রমরমায় কাদের ক্ষতি হচ্ছে? এতে কৃষকদের ক্ষতি হচ্ছে, কারণ স্বাভাবিকভাবেই তারা তো বন্ধ করে দিয়েছে সেচকাল, আর সেচকাল বন্ধ করেই এই মাটি ব্যবসা তারা চালাচ্ছে। নাকল আর কানপুরে মাটি ফেলে সেচখাল ভরাট হচ্ছে। কেন এই কাজ ঘটছে সন্তুর কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ সেচকাল বন্ধে তো এলাকায় নিকাশি সমস্যাও দেখা দেবে। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, কি কারণ? এতে তো কৃষকদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কারা এই কাজ করছে? এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা গেছে?
দেখো, পঞ্চায়েত উপপ্রধানের দাবি কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের কিন্তু বারবার জানানোর পরও কিন্তু পঞ্চায়েত থেকে এবারে চিঠি দেওয়া হয়েছে। এই যে নাকল এবং যে কানপুর এই এলাকাতে কিন্তু সেচ খাল আছে, সেই সেচ খাল কিন্তু বন্ধ করে অবৈধভাবে মাটির কারবার হচ্ছে। তার জন্যই কিন্তু এই সেচ খাল বন্ধ করা হয়েছে। ফলে কিন্তু কয়েক হাজার কৃষি জমি কিন্তু এই মুহূর্তে জল পাচ্ছে না। তার ফলে এই এলাকায় কিন্তু চাষাবাদ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও যে নিকাশি নালা, সেই নালা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে বলে এরকম স্থানীয় বাসিন্দারা দাবি। সেই কথা কিন্তু মেনেও নিয়েছেন নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি স্বীকার করছেন যে বারবার এই মাটি ব্যবসায়ীদের বলা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই খাল কিন্তু তারা খুলে দিচ্ছে না। তার ফলে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে সমস্যায় আছে এবং সংশ্লিষ্ট বিডিও, বিএলআরও এবং সেচ দপ্তরেও এই উপপ্রধান কিন্তু অভিযোগ জানিয়েছে এই বিষয়ে। বেশ, খাল বন্ধ পড়ে আছে, জল ফল বেরোয় না, হ্যাঁ, সব বোধা হয়ে আছে খাল একদম পুরো। চাষ হয়নি তো আমাদের পাড়ায়, পুকুর কাটাটা হয়েছে এটাই জানি আমরা। হ্যাঁ, জিসিবি বেরোতো, ঢুকতো, বেরোতো, ডাম্পার ফাম্পার এসব থাকতো। এর নিচে ইট ফিট দিয়ে টোটালি খাল বন্ধ করা। আগের বর্ষার সময় খালি উপরটা একটুখানি মাটি কাটিয়ে দেয়, তার জল পুরো ভালোভাবে নিকাশি হয়। কিছু অসাধু ব্যবসায়ী এরা খালের ওপর বাঁধ বেঁধে সেখান থেকে জেসিপি নিয়ে গিয়ে খালের ওপার থেকে জমি থেকে মাটি নিয়ে ব্যবসা করছে, যার ফলে খালের চাষ করার জল যাচ্ছে না এবং চাষিরা চাষ করতে পারছে না। যে টুকটাকে চাষটা করতো সেটাও করতে পারছে না। চিঠি করে বারণ করেছি, জানিয়েছি, খাল খুলে দেওয়ার কথা বলেছি, কোনো কর্ণপাত করছে না। এর আগে আপনাদের দেখিয়েছিলাম সমবায় সমিতিতে 14 কোটি টাকা তছরূপের অভিযোগ, আর তাতেই আমরা দেখেছিলাম যে গ্রেপ্তার করা হয়েছিল ওই সোসাইটির বর্তমান ডিরেক্টর যিনি শিবনাথ চৌধুরী। কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। আর এবার এই যে 14 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তা বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন প্রচার হচ্ছে তখনই গ্রাহকরা রীতিমতো ভয়ে আতকে উঠছেন। এবং এই সমবায় সমিতিতে বহু মানুষের গচ্ছিত টাকা রয়েছে, তাই এবার তারা সেই টাকা তুলে নিতে চাইছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো লাইন পড়ে গেছে। সমীর রয়েছে আমাদের সঙ্গে, সমীরের কাছ থেকে জানবো। সমীর, ইতিমধ্যে তো হিড়িক পড়ে গেছে, লাইন পড়ে গেছে যে টাকা তুলে নেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই মানুষজন আতঙ্কিত, কারণ 14 কোটি টাকা তছরূপ। একদমই তাই সোনিয়া, গতকাল আমরা দেখিয়েছিলাম কৃষ্ণনগরের কালীনগর কোঅপারেটিভ সোসাইটি, তার যে প্রাক্তন চেয়ারম্যান বর্তমান ডিরেক্টর শিবনাথ চৌধুরীকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 14 কোটি টাকা তছরূপ করেছেন সেই ওই কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান থাকাকালীন। এবং এইটা যখন খবর শুনে প্রকাশ হয়, এরপরে কিন্তু সেই কোঅপারেটিভ সোসাইটির যারা গ্রাহক তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। তাদের ধারণা হয় যে টাকা তাদের চোট হয়ে যেতে পারে এবং সেই আতঙ্ক থেকে গতকাল সন্ধ্যে এবং আজ সকাল থেকে কিন্তু ওই কোঅপারেটিভ সোসাইটির লাইন দেখা যাচ্ছে। ব্যাংকে কি করতে এসেছে? ব্যাংকে টাকা তুলতে। টাকা পেয়েছেন না, বলো আবার সোমবারে টাকা নেই, টাকা ওই ব্যাংক থেকে তুলে আনবে। তারপরে আমি 17,000 টাকা পাবো, 17,000 টাকা তুলতে এসেছি। টাকা কাল সাহারা কোঅপারেটিভে আমাদের টাকা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে জানে, সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সেই রায়ে বলে যে সব টাকা সব ফেরত হবে। সেই জন্য টাকা আমরা ফেরত পেয়ে যাব। কোঅপারেটিভটা আমাদের লাভজনক কোঅপারেটিভ, এটাকে নষ্ট করার জন্য কিছু চক্রান্তকারী বা কিছু লোনি মেম্বারও আছে যারা লোন দিতে পারে না, এরকম আছে।